আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রেপ্তার আতঙ্কে কলকাতা সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী। বিএনপি নেতা দুদুকে নিয়ে সার্জিসের হাস্যরস, ইশরাকের নয়া তথ্য দিলেন উপদেষ্টা আসিফ। জয়শঙ্করের বিস্ফোরক তথ্যে ভয়াবহ চাপে পড়ল মোদি। গাজায় হামলার প্রতিবাদ, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। এবার বিস্তারিত। দেশ ত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। এদিকে নুসরাতের গ্রেপ্তারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। নিউজ 18 এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেপ্তারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল। রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকি অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি সহ অনেক শিল্পী এখন গ্রেপ্তার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে। এর আগে ভারতের টিভি 9 বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আশা নিয়ে সংশয় দেখা দিয়েছে, তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। অন্যদিকে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। অভিনেতার হাওয়া তুফান যেমন দর্শকের পছন্দ হয়েছিল, তেমনি সৃজিত মুখার্জির পদাতিক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। মঙ্গলবার 20 মে সন্ধ্যার পর দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে। মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এগুলো বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি, দ্বিধায় পড়েছেন সার্জিস আলম। দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সার্জিস আলম সর্বশেষ পোস্টে বলেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজড। এর আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইশরাক সম্পর্কে বলেছেন, আমি দেখেছি তার বিষয়টি আদালতে শুনানি হবে, সুতরাং আদালতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য না করাই সমীচীন। আমরা দেখি আদালত থেকে কী নির্দেশনা বা রায় আসে। মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এত বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যে জটিলতাগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রোম নামের দুটি অপশন দেখাবে। রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে, তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনও দেয়নি। এরপর চেক আউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে, গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন। বাংলাদেশের বাজারে গত মঙ্গলবার বাণিজ্যিক সেবা শুরু করেছে স্টারলিংক।
গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। স্টারলিংকও গতকাল এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংকের সেট আপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ ৬,০০০ টাকা, রেসিডেন্স লাইটের খরচ ৪,২০০ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, একটা ডিভাইস থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে তা ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত হবে। এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। উচ্চ গতির জন্য স্টারলিংক জনপ্রিয়। বলা হয়, প্রত্যন্ত বা দুর্গম অঞ্চল যেখানে প্রথাগত ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না, সেখানে স্টারলিংক সহজেই সেবা দিতে পারে। স্টারলিংক সর্বোচ্চ ৩০০ Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভুটান ও শ্রীলঙ্কা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। স্টারলিংকের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সামরিক দিক দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির পর এবার অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। সময় যত যাচ্ছে এই যুদ্ধের অজানা অনেক তথ্য বেরিয়ে আসছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় জানিয়েছিলেন, পাকিস্তানকে জানিয়েই তারা দেশটিতে হামলা চালিয়েছিলেন। এরপর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যুদ্ধ উন্মাদনায় থাকা ভারতীয়রা রাফালে যুদ্ধবিমান হারানোর খবরের পর থেকে ছিলেন হতাশ। জয়শঙ্করের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ আরও বাড়তে থাকে। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করে এই যুদ্ধ শুরু করা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত ১৭ মে বিরোধী দল নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধির সামনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য পাওয়া যায়। সেখানে মিস্টার জয়শঙ্করকে বলতে শোনা যায়, অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে একটা বার্তা পাঠিয়েছিলাম, আমরা জঙ্গি অবকাঠামোগুলোয় আঘাত হানব, কিন্তু সামরিক স্থাপনায় কোনো আক্রমণ করব না। সুতরাং তাদের মিলিটারির সামনে এই অপশনটা ছিল, তারা এটা থেকে সরে দাঁড়াবে এবং অভিযানে কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু তারা সেই উচিত পরামর্শে কান দেয়নি। রাহুল গান্ধী এমন এক সময় এই ভিডিওটি সামনে আনেন যার একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন ৫টি নয় ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পরের যুদ্ধবিমানটি ছিল ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী বলেন, আমাদের আক্রমণ শুরু হওয়ার আগেই তা পাকিস্তানকে জানানো একটা অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এই অপরাধের কাজটি করেছে। এরপরই তিনি দুটি প্রশ্ন ছুড়ে দেন, কে এই সিদ্ধান্ত অনুমোদন করেছিল এবং এর পরিণতিতে আমাদের বিমান বাহিনী কটি যুদ্ধবিমান খুইয়েছে। ভারতের দিক থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কতটা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তা জানানো হয়নি। ভারতের বিমান বাহিনীর এক ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধে পরিস্থিতির অংশ। অবশ্য সংঘর্ষের প্রথম দিনেই পাকিস্তান দাবি করেছিল তারা অত্যাধুনিক রাফায়েল সহ ভারতের 5টি ফাইটার জেট ভূপাতিত করেছে। CNN, BBC সহ পশ্চিমা গণমাধ্যমগুলো ভারতের অন্তত 3টি যুদ্ধবিমান হারানোর কথা নিশ্চিত করেছে। রাহুল গান্ধী যখন যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য মোদী সরকারের দিকে আঙুল তুলেছেন, তখন মন্ত্রীকে বাঁচাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা শুরুতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলাম, যেটা স্পষ্টতই অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে। পররাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর দিকে উল্টো আঙুল তুলে বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর আগে ঘটেছে বলে মিথ্যা উপস্থাপন করা হচ্ছে। বিকৃতভাবে এই তথ্য পেশ করার তীব্র নিন্দা জানাই। তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ভারত আগে জানাক বা না জানাক, এই হামলার ব্যাপারে পাকিস্তান বেশ ভালোভাবেই প্রস্তুত ছিল। তা বোঝা গেছে বেসামরিক এলাকায় ভারতের হামলা ও পাকিস্তানের প্রত্যাঘাতের ওপর। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সামনে স্বীকার করেছেন, অপারেশনের শুরুতে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা সন্ত্রাসী ঘাঁটিগুলোয় লক্ষ্যবস্তু করবে, সামরিক স্থাপনা নয়। তিনি আরও বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার এই ঘোষণার পর ভারতের হিন্দুত্ববাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আক্রমণ শুরু করে। তাকে একজন দেশদ্রোহী আখ্যায়িত করে ভারত ছাড়ার হুমকি দেওয়া হয়। বিক্রম মিশ্রির জন্ম সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। CNN সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ভারতের
অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের সঙ্গে কথা বলেন। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও আরব আমিরাতকে যুদ্ধ বন্ধের ব্যাপারে অনুরোধ করে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম পাক ভারত যুদ্ধ বন্ধের কথা জানান। গাজায় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার ২০ মে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অব কমন্স জানান, তারা ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। একই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। ডেভিড ল্যামি বলেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোড ম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কার্যকলাপ এই সিদ্ধান্ত নেওয়া জরুরি করে ফেলেছে। ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে, গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ সমর্থনযোগ্য নয়। তার মতে সেখানকার সংঘাত অন্ধকারের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তিনি বলেন, একটি অত্যন্ত জঘন্য কাজ হলো মঙ্গলবার 10টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড ল্যামি আরও বলেন, আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ৩ ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার। তিনি বলেন, বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে নেতানিয়াহুর সরকার। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা যুদ্ধ আপনাদের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করছে। তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে। ডেভিড ল্যামি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনই শেষ করুন এবং সাহায্য যেতে দিন। এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না। তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি। যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেওয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা অপারেশন বুনিয়ানুম মারসুস এবং ভারতের বিরুদ্ধে মার্কা-ই হক নামে পরিচিত সংঘাতের সময়কালে নেতৃত্বের জন্য তাকে এ পদোন্নতি দিয়েছে। গত মাসের পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। 6 থেকে 7 মে রাতে নয়াদিল্লি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে। ইসলামাবাদ 5টি ভারতীয় বিমান ভূপাতিত করে প্রতিক্রিয়া জানায়। ভারত কর্তৃক প্রেরিত ড্রোন আটকানো এবং একে অপরের বিমান ঘাঁটিতে পরস্পরের বিরুদ্ধে আক্রমণের পর 10 মে মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হয়। যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, উভয় পক্ষই অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর আধুনিক ক্লিনিক, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ডক্টর হুয়া। আল মুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিনইর কারিগরি সহায়তায় চালু হলো এই ক্লিনিকটি। পরীক্ষামূলকভাবে 18 মাসের জন্য চালু হয়েছে। আগত রোগীরা নির্ধারিত সময়ে সেবা নিতে পারবেন। লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। রোগী ক্লিনিকে পৌঁছানোর পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক অবস্থা বিশ্লেষণ করে তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা পরবর্তীতে মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন। যদিও চিকিৎসার মূল দায়িত্ব পালন করছে এআই, তারপরও প্রতিটি ধাপেই থাকবে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান। এই পরিষেবা শুধু আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য। জরুরি বিভাগে এখনও এআই ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনও অপরিহার্য। ভাষাগত বাধা দূর করতে এই এআই ডাক্তারকে বহু ভাষায় দক্ষ করা হয়েছে, যারা বিশ্বের নানা প্রান্তের রোগীদের জন্য সুবিধাজনক করে তুলেছে। এই উদ্যোগ কতটা সফল হবে তা সময় বলবে, তবে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক। এবার খেলার খবর। আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে, তবে অনিশ্চিত আবহাওয়ার কারণে সেই ভেন্যু পরিবর্তন করে
ফাইনাল স্থানান্তরিত করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিসিসিআই মঙ্গলবার 20 মে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আহমেদাবাদেই 1 জুন আয়োজিত কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচেও ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। অন্যদিকে প্লে অফের প্রথম দুটি ম্যাচ কোয়ালিফায়ার 1 ও এলিমিনেটর 29 ও 30 মে অনুষ্ঠিত হবে মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা মৌসুমের প্রভাব শুরু হওয়ায় আবহাওয়ার কথা মাথায় রেখেই বিসিসিআই এই পরিবর্তন এনেছে। বিসিসিআই এক কর্মকর্তা জানান, যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া, কারণ হঠাৎ করে অস্বাভাবিক বৃষ্টিপাত লিগের বাকি ম্যাচগুলোকে প্রভাবিত করতে পারে। প্রথমে প্লে অফের দুটি ম্যাচ নির্ধারিত হয়েছিল হায়দ্রাবাদে এবং ফাইনাল দুটি ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হওয়ায় সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফাইনালের দাবি তোলে, কিন্তু আবহাওয়ার অনিশ্চয়তা এবং সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে বিসিসিআই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরাসরি নেওয়া হয়েছে লখনৌয়ের একানা স্টেডিয়ামে। বিসিসিআই জানিয়েছে, আহমেদাবাদ ও নিউ চণ্ডীগড় আগামী 15 দিনে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম, তাই নিরাপদ ভেন্যু হিসেবে এগুলোকে বেছে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।